বন্ধুরা, গতকাল পর্যন্ত যেসব সিজিপি নেতা রাজধানীর রাস্তায় বুক ফুলে ঘুরে বেড়াচ্ছিল, সংসদে মার্চ বের করার কথা বলেছিল এবং প্রশাসনকে খোলাখুলি চ্যালেঞ্জ জানাচ্ছিলেন, আজ সেই সমস্ত নেতারা নিজেদের মুখ লুকিয়ে ঘুরে বেড়াচ্ছেন যাতে কেউ তাদের চিনতে না পারে। জয়পুরের কাছে ঘটা এক অপ্রত্যাশিত ঘটনা স্থানীয় মানুষের চরম ক্ষোভের পর পুরো সংগঠনের ভিত কেঁপে উঠেছে এবং স্বয়ং সিজেপি প্রধান অভিজিৎ দীপককে হঠাৎ বিদেশে চলে যাওয়ার জন্য নতুন দিল্লির বিমানবন্দরে পৌঁছে যান। ইভেন কখনো কখনো উনি তো সোশ্যাল মিডিয়ায় এসে উটপাটাং দাবি করছে, কখনো বলছে এর পদত্যাগ করতে হবে, কখনো বলছে ওর পদত্যাগ করতে হবে, কখনো নিউজ রিপোর্টারের সামনে গিয়ে উল্টোপাল্টা দাবি, আবার কখনো কখনো উনি গায়েব হয়ে যাচ্ছে। কিন্তু কথায় আছে না, সময় যখন খারাপ হয় তখন উটের পিঠে বসে থাকা ব্যক্তিকেও কুকুরে গিয়ে কামড়ায়। ঠিক সেম অবস্থা হয়েছে সিজিপি প্রধান দীপকের সাথেও। বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছানো মাত্র নিরাপত্তা সংস্থাগুলো তাকে আটকে দেয় এবং তার বিদেশে যাওয়ার প্ল্যানে পুরোপুরি ব্রেক লাগিয়ে দেয়। শুধু তাই নয়, এদিকে আবার পশ্চিমবঙ্গের সৌরভ দাসের সাথে এমন কিছু আইনি ঘটাবলি ঘটছে যা পুরো সিজিপির ভেতরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। একদিকে যখন রাজস্থানের সিজিপি নেতার উপর স্থানীয় মানুষের আক্রমণ বা ক্ষোভ ফেটে পড়া, অন্যদিকে স্বয়ং সৌরভ দাসের আইনি প্যাচে পড়া, আর ওইদিকে সংগঠন প্রধানকে বিমানবন্দরে আটকে দেওয়া, একই সময়ে একের পর এক ঘটনাগুলো সমস্ত ঘটনা সাধারণ কোনো কাকতালীয় ঘটনা তো হতেই পারে না। রাজনৈতিক অলিন্দে এই প্রশ্নটি তীব্রভাবে গুঞ্জরিত হচ্ছে যে এইসব কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কঠোর প্রশাসনিক নজরদারি সরাসরি প্রভাব? এই কথাটি কেবল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন না, বরং স্বয়ং সিজিপি নেতা আশুতোষ রাঙ্কা প্রকাশ্যে স্টেটমেন্ট দিয়ে এই অভিযোগ প্রকাশ করেছে। সংগঠনের ওপর বাড়তে থাকা এই চারমুখী চাপ আর ভাঙনের পেছনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর অবস্থান রয়েছে। কিন্তু বন্ধুরা, এটি আজকের নতুন সচেতন আর স্বাভিমানী ভারত। এটি সেই মহান দেশ যেখানে তেরেঙ্গার মর্যাদা আর শানের উপরে কেউ উঠতে পারে না। যখন এই দেশের একজন সাধারণ নাগরিক, কৃষক আর যুব সংবিধান এই আইনের প্রতিটি নিয়ম সম্পূর্ণ নিষ্ঠার সাথে মেনে চলে, তখন রাজনীতি বা ডিজিটাল প্রভাবের আড়ালে ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানো ব্যক্তিদের কোনো ভিআইপি ছাড় কীভাবে দেওয়া যেতে পারে? জয়পুরের সেই স্কুল গ্রাউন্ড থেকে শুরু করে নতুন দিল্লির বিমানবন্দর পর্যন্ত শেষ পর্যন্ত কী ঘটল, কেন একের পর এক কোর মিটিং সদস্যরা নিজেদের পদ থেকে পদত্যাগ করছেন এবং এখন কি পুরো সিজিপির ওপর আইনের সবচেয়ে বড় প্যাঁচ কষতে যাচ্ছে, এই পুরো ইনসাইড ঘটনা পর্দার পেছনে বড় খোলসার ক্ষমতার অলিন্দে তৈরি হওয়া এই ঐতিহাসিক আলোড়নের প্রতিটি পরত বোঝার জন্য প্রতিটি ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, সাথে এই ভিডিওটিকে খুব মনোযোগ দিয়ে দেখুন বন্ধুরা, এই পুরো রাজনৈতিক ঘটনাবলীর আসল সূচনা হয়েছিল রাজস্থানের জয়পুর সংলগ্ন একটি গ্রামীণ এলাকা থেকে। সিজিপির একটি টিম, যার মধ্যে আশুতোষ রাঙ্কা এবং তার সহযোগীরা অন্তর্ভুক্ত ছিল, একটি সরকারি স্কুলের সারপ্রাইজ ভিজিটের নামে সেখানে পৌঁছেছিল। তাদের উদ্দেশ্য ছিল এই পুরো ঘটনাটি ক্যামেরায় রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় একটা আক্রমণাত্মক ভিডিও প্রকাশ করা, যাতে আরও এবার প্রশাসনিক ব্যবস্থার উপর প্রশ্ন তোলা যায়। কিন্তু তারা যেমন স্কুল প্রাঙ্গণে পৌঁছালো এবং সেখানে উপস্থিত কর্মী আর স্থানীয় গ্রামবাসীদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ল, পরিবেশ তো পুরোপুরি বদলে গেল। স্থানীয় গ্রামবাসীদের বক্তব্য ছিল, কোনো পূর্ব অনুমতি বা সরকারি কর্তৃত্ব ছাড়া স্কুলে ঢুকে পরিবেশ উত্তপ্ত করা পুরোপুরি ভুল। দেখতে দেখতে স্থানীয় মানুষদের ক্ষোভ ফেটে পড়া, তারা সিজিপি টিমের ওপর মানমানির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু করা, সেখানে চরম হট্টগোল আর উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি সেখানে এতটাই খারাপ হয় যে গণধুলনি খেয়ে সে সমস্ত সিজিপির কর্মীরা প্রাণ বাঁচাতে সেখান থেকে পালাতে হয়। এই চরম বিশৃঙ্খলা আর জনরোষের সময় তাদের গাড়িগুলোর ক্ষতি সাধিত হয় এবং ঘটনাস্থলে চরম আফরিতাফরি সৃষ্টি হয়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে পুরো সংগঠনের কৌশলে জল পড়ে যায়। যে মাটিতে নিজের অবস্থান শক্ত করার দাবি তারা করেছিল, সেই মাটিতেই সাধারণ মানুষের এই প্রবল ক্ষোভ দেখে দিল্লিতে বসা বড় বড় স্ট্র্যাটেজিস্টদের উপরে রাতের ঘুমকে উপরে ফেলে দিল। কোর কমিটি বুঝতে পারল যে জনগণ এখন আর তাদের কোনো নাটক বা আবেগচীয় প্ররোচনায় পা দিতে প্রস্তুত নয়। যখনই এই খবর দিল্লি এবং মুম্বাই বসা সংগঠনের শীর্ষ নেতাদের কাছে পৌঁছালো, তখন সিজিপির ভেতরে তীব্র হুড়োহুড়ি পড়ে যায়। এই পর্যন্ত যে সমস্ত নেতা ক্যামেরার সামনে এসে বড় বড় কথা বলতেন, তারা হঠাৎ আত্মগোপন করতে লাগলো। স্থানীয় পর্যায়ে আইনি নোটিশ, পুলিশ অভিযোগের প্রক্রিয়া শুরু করে। এই মাঠের ধাক্কা আর এই ভয়ের আবহের মধ্যে সংগঠনের সবচেয়ে বড় মুখ অভিজিৎ দীপককে দেশ ছাড়ার এক গোপন পরিকল্পনা আঁকে। বন্ধুরা, জয়পুরের এই অপ্রত্যাশিত ঘটনা ঠিক পরপরই রাজধানী দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে যা ঘটে তা পুরো দেশের দৃষ্টি আকর্ষণ করে। সিজিপির প্রধান অভিজিৎ দীপককে আমেরিকার উদ্দেশ্যে পুরোপুরি প্রস্তুতি নিয়ে বিমানবন্দরের টার্মিনালে পৌঁছায়। তার মনে হয়েছিল যে তিনি খুব সহজে হয়তো বোর্ডিং পাস নিয়ে দেশের সীমানা পার হয়ে যাবে এবং যেখানে বসে থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করবে। কিন্তু যিনি এমনটা ভাবেন
তিনি ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছালেন আর তার ভ্রমণের কাগজপত্র সিস্টেমের এন্ট্রি করা হলো। অমনি কম্পিউটার স্ক্রিনে তার নিরাপত্তা সংস্থাগুলোর প্রশাসনিক ওয়ার্নিং ভেসে ওঠে। ইমিগ্রেশন আর নিরাপত্তা কর্মকর্তার নিয়ম অনুযায়ী সাথে সাথেই তার যাত্রা স্থগিত করে দেয়। দীপককে পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হলো যে প্রতিষ্ঠানিক কাজকর্ম, সাম্প্রতিক বক্তব্য আর চলমান আইনি আর প্রশাসনিক তদন্তের কারণে তাকে দেশ ছাড়ার অনুমতি দেওয়া যাবে না। দীপককে যখন তার আইনজীবী আর যোগাযোগের মাধ্যমে স্বস্তি পাওয়ার চেষ্টা করলেন, তখন কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিলেন যে উপযুক্ত কর্তৃপক্ষ আর আদালতের স্পষ্ট নির্দেশ ছাড়া কাউকে বিশেষ ছাড় দেওয়া যাবে না। বিমানবন্দরে ঘটা এই সরাসরি বাধা পুরো সংগঠনের কোর টিমকে নাড়িয়ে দিয়েছে। যেসব স্ট্র্যাটেজিস্ট গতকাল পর্যন্ত ডিজিটাল প্ল্যাটফর্মে বসে সংস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছিল, তাদের হাত পা ঠান্ডা হয়ে গেল। দীপকে আমেরিকা যাওয়ার পুরো প্ল্যান কয়েক মিনিটে ভেস্তে যায়। এই ঘটনায় প্রমাণ করে যে যখন দেশের প্রশাসনিক আর নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক থাকে, তখন কেবল রাজনৈতিক প্রভাব বা সোশ্যাল মিডিয়া ন্যারেটিভের উপর ভর করে কোনো ব্যক্তির জবাবদিহিতা থেকে বাঁচতে পারে না। বিমানবন্দর থেকে খালি হাতে ফিরে আসার এই খবর সংগঠনের ভেতরে বেঁচে থাকার শেষ সাহসটুকু ভেঙে দিল। বন্ধুরা, বিমানবন্দরে এই কঠোর প্রশাসনিক ব্যবস্থার দীপকের ইউএস প্ল্যান ফেল হওয়ার পরে এখন গল্প এসেছে আরও এক বড় মোড়, যা পুরো এই কোর কমিটির ঘুমকে উড়িয়ে দিয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে রাজধানী দিল্লি পর্যন্ত আইনি ঘেরাওয়ের পরিধি এতটাই দ্রুত বৃদ্ধি পেয়েছে যে সংগঠনের বড় বড় স্ট্র্যাটেজিস্টরা এখন সরাসরি আইনি উপদেষ্টার দরজায় চক্কর কাটছে। কিন্তু সেই বড় খোলসা বাংলায় সৌরভ দাসের ওপর টাইট হওয়া আইনি প্যাচের দিকে এগোনোর আগে বিমানবন্দরে ঘটা এই কঠোর ব্যবস্থার উপর আপনার মতামত কী? আপনারও কি মনে হয় যে আইন ও সংবিধানের সামনে প্রতিটি নাগরিকের সমান জবাবদিহিতা থাকা উচিত? নিজের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন এবং রাষ্ট্রহিত আর আইনের সম্মানের গর্বের সাথে জয় হিন্দ টাইপ করুন। আপনি যদি মনে করেন যে দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতার তিরঙ্গার সম্মান সর্বোপরি, তবে এই ভিডিওটি মন থেকে একটি লাইক অবশ্যই করুন এবং আপনার সকল বন্ধু আর গ্রুপে বেশি বেশি করে শেয়ার করুন। দেশিত প্রশাসনিক সিদ্ধান্ত আর জাতীয় নিরাপত্তার স্বার্থে সম্পর্কিত এমন সব নিরপেক্ষ আর তথ্যভিত্তিক খবরের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে চেপে দিন। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি যাওয়া যাক এই পুরো মামলা সবচেয়ে বড় আইনি আর্থিক খোলসার দিকে, যেখানে বাংলা থেকে দিল্লি পর্যন্ত তদন্তকারী সংস্থাগুলো সিজিপি ব্যাংক অ্যাকাউন্ট এবং ডিজিটাল নেটওয়ার্কের ফাইলপত্র খোলা শুরু করে দিয়েছে। বন্ধুরা, একদিকে যেখানে দিল্লির বিমানবন্দরে দীপকের বিদেশে যাওয়া আটকে যাওয়া সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব হতবাক হয়ে পড়েছিল, অন্যদিকে পূর্ব ভারতে অর্থাৎ পশ্চিমবঙ্গের সিজিপির প্রধান স্ট্র্যাটেজিস্ট সৌরভ দাসের চারপাশে আইনি প্যাচ দ্রুত কষা শুরু করে দিয়েছে। প্রশাসনিক আর তদন্তকারী সংস্থাগুলো কেবল বক্তব্য বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটির মধ্যে নিজের পদক্ষেপ সীমিত রাখেনি, বরং সরাসরি সেই সবের মাধ্যমে নজর দিয়েছে যেখান থেকে পুরো অভিযানের রূপরেখা তৈরি হচ্ছিল। সূত্র অনুযায়ী তদন্তকারী সংস্থাগুলো দেওয়া নোটিশ সংগঠনের ডিজিটাল ক্যাম্পেইনের আর্থিক ব্যবস্থাপনা, বৈদেশিক যোগাযোগ আর বিভিন্ন রাজ্যের আয়োজিত অনুষ্ঠানের বাজেট বরাদ্দের ওপর বিস্তারিত স্পষ্টীকরণ চাওয়া হয়েছে। সৌরভ দাস, যিনি এই পর্যন্ত সিজিপির মূল প্রচারক আর ডিজিটাল স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করেছিলেন, তিনি হঠাৎ এইসব জটিল আইনি প্রশ্নের মুখে পড়েছেন। এখন তার কাছে ক্যাম্পেইনের জন্য সংগৃহীত তহবিল আর তার ব্যবহারের পাকা কাগজপত্র চাওয়া হলো। তখনই কোনো সন্তোষজনক রেকর্ড বা তৎক্ষণাৎ পেশ করা সম্ভব হয়নি তার পক্ষে। এর সাথে সাইবার ও ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটগুলো সংগঠনের সাথে জড়িত সমস্ত ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট আর ট্রাস্টের পেছনে লেনদেনের বিস্তারিত তদন্ত শুরু করেছে। কর্মকর্তাদের অবস্থান তো একদম পরিষ্কার যে কোনো প্রকার আর্থিক প্রশাসনিক অনিয়মকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না বা যাবে না। নিয়ম আর স্বচ্ছতার এই কঠিন পরীক্ষা সৌরভ দাস ও তার কোর টিমের স্ট্র্যাটেজিক কাজ পুরোপুরি থামিয়ে দিয়েছে। দিল্লির দীপকের ওপর থাকা ভ্রমণ নিষেধাজ্ঞা আর বাংলায় সৌরভ দাসের ওপর চলমান আইনি প্রক্রিয়ার এই দ্বিমুখী চাপ সংগঠনের ভেতরের ঘোর অনিশ্চয়তার সৃষ্টি করেছে। এতদিন যে টিম একটি সুপরিকল্পিত ন্যারেটিভ নিয়ে এগিয়ে যাচ্ছিল, তারা হঠাৎ নিজেদের অভ্যন্তরীণ বিষয় আর আইন জবাবদিহিতা সামলাতে ব্যস্ত হয়ে পড়েছে। বন্ধুরা, জয়পুরের ঘটনা, দিল্লি বিমানবন্দরে কঠোর প্রশাসনিক বাধা এবং বাংলা আইনি তদন্তের সূচনা সিজিপির সাংগঠনিক কাঠামোর ভিত নাড়িয়ে দিয়েছে। যখন মাঠের বাস্তবতা আর আইনি প্রক্রিয়া সরাসরি চাপ পড়ল, তখন কোর কমিটির মধ্যে চরম অবিশ্বাস, ফাটল প্রকাশ্য হয়ে পড়ল। এতদিন যে সমস্ত নেতা এক মঞ্চে দাঁড়িয়ে বড় বড় দাবি করেছিল, তারা নিজেদের ব্যক্তিগত দায়বদ্ধতা আর আইন জবাবদিহিতা থেকে বাঁচতে একে অপরের থেকে দূরত্ব তৈরি করতে শুরু করেছে। সংগঠনের ভেতরের খবর অনুযায়ী গত 24 ঘন্টায় বেশ কয়েকজন দায়িত্বপ্রধান কর্মকর্তা, রাজ্য সমন্বয়ক আর ডিজিটাল টিমের সদস্যরা নিজেদের পদ থেকে পদত্যাগ করতে চাইছে।
পদত্যাগের এই হিড়িক প্রমাণ করে দিচ্ছে যে জিনিসপত্রগুলো যতক্ষণ শুধু সোশ্যাল মিডিয়াতে সীমাবদ্ধ ছিল ততক্ষণ সবাই সাথে ছিল, কিন্তু যখনই পুলিশ নোটিশ, বিমানবন্দরে ভ্রমণ নিষেধাজ্ঞা আর ফাইন্যান্সিয়াল অডিটের মতো গুরুতর প্রশাসনিক প্রক্রিয়া শুরু করে, কেউ আর এই আইনি ঝামেলায় জড়াতে প্রস্তুত দেখা যাচ্ছে না। আইনের বিশেষজ্ঞদের একই মতামত, যখন দেশের শীর্ষ আদালত আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিক নির্দেশনা কোনো তদন্ত প্রক্রিয়া প্রয়োগ করা হয়, তখন কোনো সংগঠন কেবল রাজনৈতিক বক্তব্যের জেরে বাঁচতে পারে না। আইনি বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন যে যদি কোনো এনজিও বা প্ল্যাটফর্মের পরিচালনায় আর্থিক অনিয়ম, বৈদেশিক যোগাযোগ আর আইন শৃঙ্খলা প্রভাবিত করার মতো উপাদান পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ তদন্ত হওয়া বাধ্যতামূলক। এই আইনি চাপের কারণে যেসব আইনজীবী আগে আদালতে স্বস্তি পাওয়ার জন্য আবেদন প্রস্তুত নিচ্ছিল, তারাও কোর্ট টিমকে স্পষ্ট করে দিয়েছে যে আগে তদন্তকারী সংস্থাগুলো সমস্ত প্রশ্ন আর নোটিশের আনুষ্ঠানিক উত্তর দিতে হবে। এই চারমুখী ভাঙন সংগঠন পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দিয়েছে, যেখানে একপক্ষে কর্মীদের বিশ্বাস ভাঙছে, অন্যদিকে শীর্ষ নেতৃত্বের কাছে পরবর্তী কৌশল নিয়ে কোনো স্পষ্ট পথ দৃশ্যমান হচ্ছে না। বন্ধুরা, রাজস্থানের জয়পুর থেকে শুরু হওয়া এই ঘটনা, দিল্লি বিমানবন্দর কঠোর প্রশাসনিক বাধা, বাংলায় চলমান আইনি তদন্ত আর সংগঠনের ভেতরে চলা এই অভ্যন্তরীণ ভাঙন পুরো দেশের সামনে একটি অত্যন্ত স্পষ্ট আর বড় বার্তা পৌঁছে দিয়েছে। ভারত একটি সার্বভৌমত্ব, গণতান্ত্রিক এবং শক্তিশালী সংবিধান ব্যবস্থার রাষ্ট্র। এই দেশে প্রতিটি নাগরিক নিজের কথা বলার, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর, গণতান্ত্রিক মর্যাদার সীমানায় নিজের দাবি রাখার পূর্ণ অধিকার আছে। কিন্তু এখন কোনো সংগঠন বা ব্যক্তি সেই গণতান্ত্রিক স্বাধীনতার আড়ালে প্রশাসনিক ব্যবস্থাকে জিম্মি করা বা আইনের শাসনকে চ্যালেঞ্জ জানানো বা কোনো জবাবদিহিতা ছাড়া কাজ করার চেষ্টা করে, তখন সংবিধান, আইনি তন্ত্র পূর্ণ নিরপেক্ষতার সাথে নিজের কাজ করে। ইতিহাস এই কথার সাক্ষী যে ভারতের সার্বভৌমত্ব নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে সময়ে বড় চাপ এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জ যোগ্য জবাব দিয়েছে। তার দশকের পুরনো প্রশাসনিক চ্যালেঞ্জ হোক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চালানো আক্রমণাত্মক ন্যারেটিভ হোক, দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা সংস্থাগুলো সবসময় জাতীয় স্বার্থ, অভ্যন্তরীণ নিরাপত্তাকে সর্বোপরি রেখে পদক্ষেপ নিয়েছে। রাজধানী দিল্লি থেকে শুরু করে রাজ্যের সীমা পর্যন্ত প্রশাসনিক তৎপরতা আরও একবার প্রমাণ করেছে যে কোনো প্রকার মনমানি বা অনিয়ন্ত্রিত চাপের কৌশলের জন্য আইনে কোনো জায়গা নেই। অভিজিৎ দীপককে বিমানবন্দরে আটকানো, বিদেশে যাত্রার চেষ্টা, প্রশাসনিক নিষেধাজ্ঞা জারি হওয়া আর কোর কমিটির সদস্যরা এক এক করে সংগঠন থেকে দূরে সরে যাওয়া, এটিই দেখায় যখন মাঠের বাস্তবতা আর আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়, তখন সোশ্যাল মিডিয়ার ফাঁপা ন্যারেটিভ টিকতে পারে না। কেবল ক্যামেরার সামনে এসে আক্রমণাত্মক বক্তৃতা দেওয়া বা ইন্টারনেটে একতরফা পরিবেশ তৈরি করার কথা, সেটা কিন্তু ভিন্ন। কিন্তু যখন তদন্তকারী সংস্থাগুলো নিয়মকানুন, আর্থিক স্বচ্ছতা আর আইনি প্রমাণের ফাইল সামনে রাখে, তখন সবাইকে আইনের সামনে মাথা নত করতেই হয়। আজ দেশের কোটি কোটি দেশপ্রেমিক নাগরিক, যুব সমাজের সচেতন সমাজ এই কথাটি খুব ভালোভাবে তারা বুঝে গেছে যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থার আসল শক্তি তার নিয়মাবলী, সংবিধান এবং জাতীয় অখণ্ডতার মধ্যে নিহিত থাকে। দেশের উন্নয়ন, শান্তি, নিরাপত্তার চেয়ে বড় কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠানিক এজেন্ডা হতেই পারে না। তাই এই পুরো ঘটনাটি সেই সমস্ত উপাদানের জন্য একটি কড়া বার্তা যারা ভাবতো যে তারা প্রশাসনিক নিয়মের ঊর্ধ্বে। ভারতের আইন সবার জন্য সমান এবং নিয়ম ভঙ্গকারী শেষ পর্যন্ত সংবিধানের আওতায় জবাবদিহি করতেই হবে। তো বন্ধুরা, আপনাদের যদি মনে হয়ে থাকে যে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সার্বভৌমত্বের আইনের সম্মানের জন্য তদন্তকারী সংস্থার প্রশাসনের নেওয়া এই পদক্ষেপ পুরোপুরি সঠিক, রাষ্ট্রহিতৈষী, তবে এই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। আপনার এই সমর্থন দেশের সত্য, সংবিধান আর আইনের শাসনের আওয়াজকে আরও শক্তিশালী করবে। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তবে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। বেল আইকনটিকে অলে সেট করে দিন, যাতে জাতীয় নিরাপত্তার আইনি বিশ্লেষক, দেশহিত সম্পর্কিত প্রতিটি সত্য আর নির্ভীক রিপোর্ট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। জয়পুরের ঘটনা, দীপকের ওপর নেওয়া বিমানবন্দরের পদক্ষেপ এবং সিজিপির এই বড় ভাঙনের ওপর আপনার মতামতকে নিচে কমেন্ট বক্সে আপনার মতামত, চিন্তাভাবনা অবশ্যই শেয়ার করে নিজের দেশপ্রেমের পরিচয় দিয়ে গর্বের সাথে জয় হিন্দ লিখুন। খুব শীঘ্রই দেখা হবে তথ্যভিত্তিক রাষ্ট্রহিত সম্পর্কিত আরও একটি বড় বিশ্লেষণের সাথে। ততক্ষণের জন্য সজাগ থাকুন, সতর্ক থাকুন এবং রাষ্ট্রহিতকে সর্বোপরি রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।